আইপিএল প্রেমীদের জন্য কিন্তু সুখবর, আইপিএল ইজ ব্যাক। আরও একবার কিন্তু আমরা দেখতে পেতে চলেছি কলকাতা নাইট রাইডার, আরসিবি, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্সের মতন দলেদের লড়াই। এবং এই বছর কিন্তু আইপিএল সত্যি অন্যরকমভাবে হচ্ছে। অনেক কিছু রেকর্ড কিন্তু এই বছর ব্রেক হয়েছে। তাহলে কি আরসিবি এই বছরে ট্রফি জিতবে, নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার কাছে সুযোগ রয়েছে প্লে অফে যাওয়ার? তো সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু আইপিএলকে নিয়ে, তো আইপিএল কিন্তু শুরু হতে চলেছে আরও একবার। তো সেক্ষেত্রে যেটা অফিসিয়াল ডেট বেরিয়ে আসছে 17 তারিখেই কিন্তু প্রথম আবার ম্যাচ খেলা হবে। প্রথম ম্যাচ বলতে যে ম্যাচগুলো বাকি রয়েছে সেই ম্যাচগুলো। এবার দেখো অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে। প্রথমেই কিন্তু খেলা দেওয়া হয়েছে আরসিবি ভার্সেস কেকেআর, এবং বছরের শুরুতেও আমরা দেখেছিলাম আরসিবি কেকেআর ম্যাচ দিয়েই কিন্তু আইপিএল উদ্বোধন হয়েছিল। আরও একবার আইপিএল এক সপ্তাহ পর বন্ধ হওয়ার জন্য, তোমরা সকলেই জানো বন্ধ হওয়ার কারণ কি, তারপরেও কিন্তু আবার সেই আরসিবি আর কলকাতার ম্যাচ দিয়েই খেলা শুরু হবে। এবার আরসিবি কিন্তু একটা ভালো পজিশানে রয়েছে পয়েন্ট টেবিলের। তারা কিন্তু বর্তমানে পয়েন্ট টেবিলের 2 নম্বর পজিশানে রয়েছে, 11টা ম্যাচ থেকে 16 পয়েন্ট, এবং তারা অলরেডি কোয়ালিফাই বলা যেতে পারে। গুজরাটও কিন্তু 11 ম্যাচ থেকে 16 পয়েন্ট, নেট রান রেটের জন্য গুজরাট 1 নম্বরে, আরসিবি 2 নম্বরে। কিন্তু কলকাতা যদি এই ম্যাচটা জিততে পারে তো সেক্ষেত্রে কিন্তু খেলা জমে যাবে। তো কলকাতা সেক্ষেত্রে 13 ম্যাচে 13 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে, এবং শেষ ম্যাচ কলকাতা খেলবে হায়দ্রাবাদের বিরুদ্ধে। তো সেই ম্যাচটাও যদি জিততে পারে কলকাতা কিন্তু 15 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। সেটা কিন্তু কলকাতার জন্য একটা ভালো জায়গা হবে যে 15 পয়েন্ট পর্যন্ত আমরা পৌঁছেছি। আর বর্তমানে কিন্তু 15 পয়েন্টে পৌঁছে গেছে পাঞ্জাবের মতন দল। এবার যদি উপরের দিকে দলগুলো ম্যাচ জেতে, ধরো আরসিবিকে কলকাতা হারিয়ে দিল, তারপরে আরসিবির যে ম্যাচগুলো বাকি থাকবে সেগুলো যদি আরসিবি জিতে যায়, বাকি যে আরও 2টো ম্যাচ বাকি থাকবে, তো সেক্ষেত্রে আরসিবি কিন্তু 20 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আরসিবির একটা ম্যাচ নিচের দিকে দলের সঙ্গে রয়েছে, সেক্ষেত্রে তাদের কোয়ালিফাই করার চান্স কম। তো দেখতে গেলে কলকাতার কাছে কিন্তু সুযোগ রয়েছে। এবার সবথেকে সুযোগ কোন জায়গাটায় খুলে গেল তোমাদের একটুখানি বলি। তোমরা সকলেই জানতে যে পাঞ্জাব এবং দিল্লি এই ম্যাচটা কিন্তু ক্রুশিয়াল ম্যাচ ছিল কেকেআরের জন্য, কারণ একটা তো রেজাল্ট আসবে, কিন্তু যদি পয়েন্ট ভাগাভাগি হয়ে যেত সেক্ষেত্রে রেজাল্ট আসতো না, সেটা কিন্তু কলকাতা অলরেডি ছিটকে যেত। কিন্তু কলকাতা ছিটকে যাচ্ছে না, এই ম্যাচটা কিন্তু পুনরায় করা হবে। তো পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচটা কিন্তু 24শে মে রাখা হয়েছে। তো এই ম্যাচটা কিন্তু একটা দারুণ ম্যাচ হবে, এবং 24শে মের পরই মোটামুটি বোঝা যাবে যে কলকাতার কতটা সম্ভাবনা রয়েছে। কিন্তু অবশ্যই প্রথমে 17 তারিখের ম্যাচ তো জিততেই হবে, এবং 25শে মে কিন্তু আবার কলকাতার খেলা রয়েছে হায়দ্রাবাদের সঙ্গে। এবার কিছু কিছু স্টেডিয়ামে যেমন খেলা হবেই না, এবার যেগুলো রয়েছে প্লে অফের ম্যাচ, তো সেই প্লে অফের ক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে যে কলকাতায় কোনো রকম খেলা দেওয়া হবে না, কারণ কলকাতায় সেই সময় কিছুটা হলেও ওয়েদার খারাপ থাকবে। সেই কারণে কলকাতায় যে কোয়ার্টার ফাইনাল 2 এবং ফাইনাল ম্যাচটা হওয়ার কথা ছিল সেই 2টো ম্যাচই কলকাতায় দেওয়া হচ্ছে না। তো কলকাতাকে কোনো রকম ম্যাচ দেওয়া হচ্ছে না, ম্যাচ কিন্তু চলে যাচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে। তো সেখানেই কিন্তু প্লে অফের এই যে সেকেন্ড প্লে অফ ম্যাচ সেটা খেলা হবে, এবং তার সাথে সাথে ফাইনাল, এই 2টো ম্যাচ কিন্তু সেক্ষেত্রে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে। সেটা কিন্তু ইডেন থেকে সরে যাচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য খারাপ লাগছে। আমাদের কলকাতায় খেলা হলে আরও বেশি সমর্থকরা মাঠে গিয়ে দেখতে পারতো, এবং কলকাতার কাছে এখনও চান্স রয়েছে। কলকাতা যদি এই কোয়ালিফায়ার্স রাউন্ডে খেলতে পারে তো সেক্ষেত্রে একটা ভালো ভিউয়ারশিপও কিন্তু পাওয়া যেত। তো এটা কিন্তু একটা খুবই খারাপ ব্যাপার, কিছু করার নেই। ওয়েদার খারাপ থাকবে সেই সময়, তো ম্যাচ কিন্তু আর কোনো রকমভাবেই পিছনা হবে না। অনেক প্লেয়াররা অ্যাভেলেবেল থাকতে পারবে না। বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে যেরকম আরসিবি দলে হ্যাজালউড, সে তো রুল আউট হয়ে গেছে, সে খেলতেই পারবে না ইনজুরির কারণে। বেশ কিছু দলের প্লেয়াররা নাকি খেলতে আসবেও না, সেরকমভাবেই শোনা যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্স শিবিরেও কিন্তু কয়েকজন বিদেশি প্লেয়ার না আসার সম্ভাবনা অনেক বেশি। বাকি রয়েছে 2টো ম্যাচ, তো সেই 2টো ম্যাচের জন্য শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত ব্যাপারটা অফিসিয়ালি নয়, যে শোনা যাচ্ছে 2জন বিদেশি প্লেয়ার আসবে না। তার মধ্যে হচ্ছে কিউডিকে এবং আরেকজন হচ্ছে অ্যান্ড্রিচ। তো এই সাউথ আফ্রিকান 2 প্লেয়ার কিন্তু না আসার সম্ভাবনা অনেক অংশই বেশি, এবং স্পেন্সার জনসনকে নিয়েও কিন্তু বেশ কিছুটা ডাউটফুল ব্যাপার রয়েছে। তো এই 3জন বিদেশি নাও আসতে পারে। তো এরা না এলেও খুব একটা কলকাতার কাছে অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে সুনীল নারিন রয়েছে, রাসেল রয়েছে, রহমান পাউল রয়েছে, মঈন আলী রয়েছে, গুরবাজ রয়েছে, তারা মোটামুটি খেলে দিতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। এবং অবশ্যই আমরা রহমান পাউলকে এই 2টো ম্যাচেই যেন সুযোগ দেওয়া হয় আমরা দেখতে চাই, কারণ প্লেয়ারটাকে সুযোগ দিয়ে তৈরি করে নেওয়া দরকার ছিল, কিন্তু এবছরে সেইভাবে তাকে সুযোগ দেওয়া হয়নি। আর একটা ম্যাচে সুযোগ পেয়েছিল ঠিকঠাকভাবে, কিন্তু সেখানেও
খুব তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল, কিন্তু একটা ম্যাচ দিয়ে তো কখনো কোনো প্লেয়ারকে বিচার করা যায় না। তো অবশ্যই কিন্তু এই দানবকে নিয়ে আসা দরকার এই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য, এবং কলকাতার কাছে তো চান্স রয়েছে এখনও যে তারা প্লে অফের রেসের মধ্যে রয়েছে, তারা কিন্তু অফিসিয়ালি ছিটকে যায়নি, এখনও কিছুটা চান্স রয়েছে। এর আগেও একটা সময় আমরা এরকম দেখেছিলাম আরসিবির খুব লো চান্স ছিল সেখান থেকে তারা যে প্লে অফে কোয়ালিফাই করতে পারে, কিন্তু তারা পরবর্তী সময় প্লে অফে কোয়ালিফাই করেছিল। তো কলকাতা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। এবার এই যে মাঝখানে ব্রেক, অনেক দলে কিন্তু অনেক কিছু হতে পারে, কলকাতা যদি পজিটিভ মেন্টালিটি নিয়ে খেলে তো এই দুটো ম্যাচ জেতা সম্ভব রয়েছে এবং প্লে অফে যাওয়ার সম্ভাবনা তো এখনও দেখা যাচ্ছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কলকাতা কি পারবে এবছরে প্লে অফে যেতে, কলকাতা কি পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ট্রফিকে ডিফেন্ড করতে, অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।